আজকের গল্প পাঠ আহ্বান। রচনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। গল্প পাঠে বিপ্লব গঙ্গোপাধ্যায়, সোমা সাহা। পরিচালনায় সোমা সাহা। শুরু হচ্ছে গল্প পাঠ আহ্বান। দেশের ঘরবাড়ি নেই অনেকদিন থেকেই। পৈতৃক বাড়ি যা ছিল ভেঙে চুড়ে ভিটেতে জঙ্গল গজিয়েছে। এ অবস্থায় একদিন গিয়েছি দেশে, কিসের একটা ছুটিতে। গ্রামের চক্রবর্তী মশাই বাবার পুরাতন বন্ধু। আমাকে দেখে খুব খুশি হলেন। বললেন, কতকাল পরে বাবা মনে পড়ল দেশের কথা। প্রণাম করে পায়ের ধুলো নিলেন। উনি বললেন, এসো এসো বাবা, বেঁচে থাকো, দীর্ঘজীবী হও। বাড়ি ঘর করবে না? আগে সামান্য মাইনে পাই, তাতে কি? গ্রামের ছেলে গ্রামে বসবাস করবে, এতে আর সামান্য মাইনে বেশি মাইনের কি বলতো? খড় দিচ্ছি, বাঁশ দিচ্ছি, চালাঘর তুলে ফেলো, মাঝে মাঝে যাতায়াত করো। আহা, নরেশের ছেলে, দেখেও সুখ। কদিনই বা আছি, বাস করো, বুঝলে ছোড়া, গায়ে বাস করো। আরো অনেকে এগিয়ে এসে ধরলে, অন্তত একটা খড়ের ঘর ওঠাতেই হবে। অনেকদিন পর গ্রামে এসে কিন্তু বেশ ভালোই লাগছে। যাদের ছোটবেলায় দেখে গিয়েছি তাদের আর চেনাই যায় না। যাদের যুবক দেখে গিয়েছিলাম তারাও হয়েছে বৃদ্ধ। বড় আম বাগানের মধ্য দিয়ে বাজারের দিকে যাচ্ছি। আম গাছের ছায়ায় একটি বৃদ্ধের চেহারা ভারতচন্দ্র বর্ণিত জড়তি বেশিনী অন্নপূর্ণার মতো। কোনো তফাৎ নেই। ডান হাতে নড়ি ঠুকঠুক করতে করতে বোধহয় বা বাজারের দিকেই চলেছে। বগলে একটা ছোট্ট থলে। বুড়িকে দেখেই আমি দাঁড়িয়ে গেলাম। এ ধরনের বুড়িকে দেখে আমার বড় মায়া হয়। নারী রূপের এক অপূর্ব পরিণতি। জিজ্ঞেস করলাম, কোথায় যাবে? আমি বাজারে যাব বাবা। বুড়ি আমাকে ভালো না দেখতে পেয়ে কিংবা চিনতে না পেরে ডান হাত উঁচিয়ে তালু আড়ভাবে চোখের উপর তুলে বললে, কে বাবা তুমি? চিনলাম না তো। চিনবে না গো মা, চিনবে না। বারুজ্জে পাড়ার নরেশ বারুজ্জের ছেলে আমি। অনেকদিন এ গায়ে আসিনি। তা হবে বাবা, আমি আগে তো এ পাড়া ও পাড়া যাতাম আসতাম না। তিনি থাকতে অভাব ছিল না কোনো জিনিসের। গোলা পাড়া ধান, গোয়াল পোড়া গরু। তোমাকে তো ঠিক চিনতে পারলাম না বুড়ি। আমার তো তেনার নাম করতে নেই বাবা। ওই যে করাতের কাজ করতেন গো। বলেই জিজ্ঞাসু দৃষ্টিতে আমার দিকে চেয়ে থাকলেন, অর্থাৎ আমি চিনতে পেরেছি কিনা তা জানবার জন্য। কিন্তু আমার পক্ষে চেনা সম্ভব নয়। বাল্যকালে কে গ্রামে করাতের কাজ করত আমার মনে থাকার কথাও নয়। বললাম, তোমার ছেলে আছে? না, কেউ নেই বাবা, কেউ নেই আমার। এক নাচ জামাই আছে, তো সে বলে ভাত দেয় না। ওই আমার নাতনিকে রেখে মোর মেয়ে মারা যায়। আমার আমার বড্ড কষ্ট গো, ভাত জোটে না সব দিন। বাজারে যাচ্ছি, 3 পয়সার নুন কিনে আনবো। দুটো দুটো কটা চাল জোগাড় করেছিলাম ও বেলা। বুড়িকে পকেট থেকে কিছু পয়সা বার করে দিলাম। ভাবলাম ব্যাপারটা এখানেই চুকে যাবে, কিন্তু তা চুকলো না। উপরন্তু এই বুড়িকে কেন্দ্র করে আমার জীবনে এক অদ্ভুত অভিজ্ঞতা শুরু হলো। নিজের জীবনে না ঘটলে বিশ্বাসই করতাম না এমন ঘটনা ঘটতে পারে। পরের দিন সকালে ঘুম ভেঙে উঠেছি। এমন সময় সেই বুড়ি লাঠি ঠুক ঠুক করতে করতে উঠোনে এসে হাজির। থাকিয়া জ্ঞাতি খুড়োর বাড়ি,
তিনি বললেন, ও হলো করাতি স্ত্রী, বুঝলে? অনেকদিন মরে গিয়েছে জমির। তোমাদের সেই খুব ছোট্টবেলায়। বুড়ি উঠোনে দাঁড়িয়ে ডাকলে, হ্যাঁ বাবা, বাবা। সে বোধহয় একটু চোখে কম দেখে, ও বয়সে অবশ্য তেমনটাই বা আশ্চর্যের কি। বললাম, এই যে আমি এখানে। কটা পয়সা পেয়ে ভাবলাম যাই দিনী বাউন পাড়ার দিকে। কি পয়সা দিলে চিনতেও পারলাম না। আসলে কি জানো, বিকেলবেলা চোখে ঠাউর পাইনে। আমার খুড়োমশাই বুড়িকে বুঝিয়ে দিলেন আমি কে। সে উঠোনের কাঁঠাল তলায় বসে আপন মনে খানিকটা বকে গেল। এমন সময় তো দেখি না। যাওয়ার সময় তাকে আরো 2-1 পয়সা দিলাম। পরদিন কলকাতা চলে গেলাম। ছুটি ফুরিয়ে গেল। আমার জ্ঞাতি খুড়োকে কিছু টাকা দিয়ে এলাম আসবার সময়, আমার জন্য ছোটোখাটো দেখে একটি খড়ের ঘর তুলে রাখবার জন্য। কয়েক মাস পরে জ্যৈষ্ঠ মাসের গরমের ছুটিতে আমার নূতন তৈরি খড়ের ঘরখানাতে এসে উঠলাম। এই কমাসের মধ্যে বুড়িকে আমার একবারও মনে পড়েনি। এখানে এসেও হঠাৎ মনে হতো না যদি না সে পরদিন সকালে আমার ঘরের দাওয়ায় এসে উপস্থিত হতো। বললাম, কেউ রে, ভালো আছে তো? ময়লা ছেঁড়া কাপড়ের প্রান্ত থেকে গোটা কয়েক আম খুলে আমার সামনে মাটিতে রেখে বললে, আমার কি মরণ আছে রে বাবা। আমি জিজ্ঞেস করলাম, ও আম কিসের? দন্তহীন মুখে একটু হাসবার চেষ্টা করে বলল, গোপাল আমার, তোর জন্য নিয়ে এলাম গো। গাছের আম বড় মিষ্টি, খেয়ে দেখো এখন দেখি একবার। আমি ওর এই গোপাল সম্বোধনের নূতনত্বে বেশ কৌতুক অনুভব করলাম, কিন্তু কি জানি কেন বড় ভালো লাগলো। গ্রামে অনেকদিন আপনার কেউ নেই, একটা ঘনিষ্ঠ আদরের সম্বোধন করার মতো লোকের দেখা পাইনি। বাল্যকালে মা পিসিমা মারা যাওয়ার পর থেকে কেউ আর ও নামে ডাকেই না। প্রতিবেশীদের মধ্যে অত বেশি বয়সের স্ত্রীলোকও কেউ নেই যে আমাকে গোপাল বলে ডাকে। বুড়ি বললে, হ্যাঁ বাবা, তুমি খাও কোথায়? খুড়োমশাইয়ের বাড়ি। বেশ যত্ন করে তো ওনারা তোমাকে। হ্যাঁ, তা করে। দুধ পাচ্ছে তো ভালো? ঘুটি গোয়ালিনি দেয়, মন্দ না। ও বাবা, আর দুধ অত অর্ধেক জল, দুধ খেতে পাচ্ছ না ভালো, সে সে আমি বুঝেছি বাবা, বুঝেছি। পরদিন সকাল হয়েছে, হঠাৎ দেখে বুড়ি উঠোনে এসে ডাকছে, গোপাল, গোপাল। বিছানা থেকে উঠে বললাম, আরে এত সকালে কি মনে করে বুড়ি? উমা, তোমার হাতে কি? বৃদ্ধা আমার ঘরের দাওয়ায় ঠেস দিয়ে বললে, এক ঘটি দুধ আনলাম তোর জন্য বাবা। সে কি দুধ এত পেলে কোথায় এত সকালে? আরে আমার মা বলে ডাকে না, ওই ন্যাটার বউ, তার কেউ নেই গো। মোর চালা ঘরের পাশে ওর চালা ঘর, ওরে কাল রাত্রিরে বলে রেখে দিয়েছিলাম, বলি বউ আমার গোপালটা দুধ খেতে পায় না, সকালে চা না কি খায়, ওরে খুব ভোরে উঠে গাই ধুয়ে দিতে হবে। তাই আজ কুকুরে ডাকা ভোরে উঠে দেখি আমাদের ডাকছে, মা ওঠো, তোমার গোপালের জন্য দুধ নিয়ে যাও। আচ্ছা, কেন বলো তো এসব করছো? ছি, এসব ভালো না, কিন্তু এরকম আর কখনো করো না। কত দাম দিতে হবে বলো তো? কতটা দুধ? আমার গলার স্বর একটু রুক্ষ হয়ে উঠেছিল, কারণ মুসলমানের বাড়ির দুধ আমাদের গ্রামে চলে না। কোন দিক থেকে কে দেখে ফেলবে, এই ছিল আমার ভয়। কেন এসব আবার ঝঞ্ঝাট জোটে? বুড়ি আমার কণ্ঠস্বরে অপ্রত্যাশিত রূঢ়তায় যেন একটু ঘাবড়ে গেল। ভয় ভয় বললে, কেন বাবা, পয়সা কেন? পয়সা না দিলে তুমি দুধ পাবে কোথায়? ওই যে বললাম না বাবা, আমার আমার মেয়ের বাড়িতে। তা হোক, তুমি পয়সা নিয়ে যাও,
সে তো গরিব লোক, তাও। বুড়ি পয়সা নিয়ে চলে গেল বটে, কিন্তু সে যে বেশ দমে গিয়েছে তার কথাবার্তার ধরনে বেশ বুঝতে পারলাম। মনে একটু কষ্ট হলেও বুড়ি চলে যাওয়ায় পয়সা দিতে যাওয়াটা কি ঠিক হয়েছে? এরকম করাটা বোধহয় আমার ঠিক হলো না। বুড়ি কিন্তু এই অবহেলা গায়ে মাখল না আদৌ। পরদিন সকাল হতে না হতেই সে এসে আবার জুটল। গোপাল, গোপাল, এই যে এই দুটো কচি শশার জালি মোর গাছে। এই নাও বাবা, নুন দিয়ে খাও, বসে নুন দিয়ে খাও মোর সামনে। আচ্ছা আচ্ছা বুড়ি, তোমার চলে কিসে? এই যে নাচ জামাই তো দেওয়ার কথা, তা সে সব দিন তো দেয় না গো বাবা। ওই ওই যারে মেয়ে বলি ও বড্ড ভালো, নোকে ধান ভানে, তাই চাল পায়। আমারই দুটো না দিয়ে খায় না রে বাবা। তুমি একা থাকো? তা একদিন মোর ঘরখানে না হয় দেখতে গেলে। আমার গোপাল, আমি নতুন খাজুর পাতার চেটাই বুনে রেখে দিয়েছিলুম তোমারে বসতে দেওয়ার জন্যে। বামনের ছেলে ওদের এইটো কাটা মাদুরে কি বসবে, তাই বলি একটা নতুন চেটাই বুনে রাখি, যখন আসবে এইখানেতে বসবে। সেবার বুড়ির বাড়িতে আমার যাওয়া ঘটে উঠল না ওর এত আগ্রহ সত্ত্বেও। নানা দিকে ব্যস্ত হয়ে পড়লাম। তারপর ফিরে গেলাম কলকাতায়। এবার কলকাতা থেকে যখন এলাম তখন কয়েকজন বন্ধু এলো আমার সঙ্গে দেখা করতে। গ্রামে এত সকালে কেউ উনুন ধরায়নি। বুড়ি লাঠি ঠুকঠুক করতে করতে হাজির। বাইরে দাঁড়িয়ে ও ডাক দিল, আমার গোপাল, গোপাল। হঠাৎ আমার লজ্জা করতে লাগলো। কলকাতার বন্ধু বান্ধবের সামনে আজ আজ না এলেই ভালো হতো, ভালো বিপদ তো। আমার গোপাল, ঘরে আছিস নাকি বাপ? ঈষৎ বিরক্তির স্বরে উত্তর দিলাম, হ্যাঁ কেন? এই এই এলাম, বলি যাই গোপালকে দেখে আসি একবার। বন্ধুদের মধ্যে জিজ্ঞেস করলো, ও কে? চাপা দেওয়ার চেষ্টায় বললাম, ওই এমনি গায়ের লোক। একজন বললে, তোমার ডাক নাম কি গোপাল নাকি? বুড়ি বললে, কাল রাত্রিরে কি গরমটাই না পড়লো, গোপাল ঘুমোতে পেরিলি কাল? আমি চোখ বুঝিনি সারা রাত। বেশ করনি, ভালো বিপদেই পড়া গেল সকালবেলা। আজকে আজকে না এলেই চলতো না বুড়ি। কোনোভাবে বুড়িকে বিদায় দেওয়া গেল। পুনরায় গ্রামে এলাম মাস 5-6 পরে, আশ্বিন মাসের শেষে। কয়েকদিন পরে ঘরে বসে আছি, বাইরের উঠোনে দাঁড়িয়ে ক্ষীণ নারী কণ্ঠে কেউ জিজ্ঞেস করলো, বাবু ঘরে আছেন গা? বাইরে এসে দেখি বুড়ির সাথে দেখেছিলাম সেই মধ্যবয়সিনী স্ত্রীলোকটিকে। আচমকা আমাকে দেখে সলজ্জভাবে মাথার কাপড়টা একটু টেনে দেবার চেষ্টা করছে সে। সে বললে, বাবু কবে এসেছে? দিন 5-6 হলো। কেন? আমি তাই শুনলাম, বলি একবার যাই। আমি সে মা পেটিয়ে দিলে, বলে দেখে এসো কে। কে? ওই যে সেই বুড়ি মা গো, এখানে যিনি আসতো, তেনার যে বড্ড অসুখ গো, এবার বোধহয় আর বাঁচবে নি গো। গোপাল কবে আসবে, গোপাল কবে আসবে অস্থির। আমারই রোজ সুদার। আমি বলি তিনি কলকাতায় চাকরি করেন, সব সময় কি আসতে পারেন? কি যে মায়া আপনার উপর, হাত জন্মে বোধহয় পেটে ধরেছে। একবার দেখে আসুন গিয়ে, বড্ড খুশি হবি তাহলে। উদাসীনভাবে বললাম, ও। মন তখন অন্য চিন্তায় বিব্রত। এবার কাউন্সিল ইলেকশনে দুটি বন্ধুর পক্ষ থেকে ভোট সম্বন্ধে গ্রামে গ্রামে বেরিয়ে লোককে অনুরোধ করবার গুরু ভার নিয়ে এসেছি। কাল থেকেই বেরোতে হবে, মোটর আসবে। কিভাবে কি করা যায় সেই চিন্তাই করছিলাম। কোথায় কোন বুড়ির অসুখ হয়ে আছে ওসব দেখবার সময় কোথায়। স্ত্রীলোকটি বললে, ও বেলা যাবেন বাবু?
আচ্ছা, ঠিক আছে, এখন ঠিক করে বলতে পারছি না। একবার যাবেন বাবু বেলা, হয়তো বুড়িমা বাঁচবেন না। বিকেলের দিকে বেড়াতে বেড়াতে গেলাম দেখতে বুড়িকে। খুব উঁচু দাওয়া, সেকালের প্রণালীতে তৈরি 5 চালা ঘর। বুড়ির স্বামীর আমলে আমার জন্মগ্রহণের পূর্বে এই ঘর তৈরি হয়েছিল। তাই তখন যে এদের অবস্থা বেশ ভালো ছিল, এই প্রশস্ত 5 চালা ঘরখানাই তা নিদর্শন। কিন্তু ঘরখানার সংস্কার হয়নি অনেক দিন। খড় উড়ে পড়েছে চালা থেকে, দড়ি বাঁখারি সব ঝুলছে। মাটির দাওয়া নানাভাবে নানা স্থানে ভেঙে পড়েছে, বাঁশের খুঁটিও নড়বড় করছে। বুড়ি শুয়ে আছে একটা ছেঁড়া মাদুরের উপর, মাথায় তেল চিটে মলিন বালিশ। বুড়ি সেই পাতানো মেয়েটি বুড়ির পাশে বসেছিল। আমাকে দেখে বুড়িকে বললে, ও মা, মা কি হয়েছে দেখো, ও মা। আমি কাছে গিয়ে দাঁড়াতেই বুড়ি চোখ মেলে চাইলে আমার দিকে। আমাকে চিনে ধর্মর করে বিছানা থেকে উঠবার চেষ্টা করতেই বললাম, উঠো না, উঠো না, উঠো না। ও কি? বুড়ি আহ্লাদে আটখানা হয়ে বললে, ভালো আছো? আমার আমার গোপালকে বসতে দে, বসতে দে গোপালকে, বসতে দে। আহা, বসবার দরকার নেই, ব্যস্ত হইও না। থামো থামো। ওখানে কেন দিচ্ছিস? গোপালকে ওই খাজুরের চটখানা পেতে দে। পরে ঠিক যেন আপনার মা পিসিমার মতো অনুযোগের সুরে বলতে লাগলো, তোর জন্যে খাজুরের চটখানা কদিন আগে বুনে রাখলাম, ওখানে পুরনো হয়ে ভেঙে যাচ্ছে। তুই একদিনও এলে না গোপাল, অসুখ হয়েছে তাও দেখতে এলে না আমাকে। আমি বললাম, আচ্ছা আচ্ছা আচ্ছা, চুপ করে থাকো, শুয়ে থাকো, ব্যস্ত হইও না। ইতিমধ্যে পাড়ার অনেক লোক জড়ো হলো। আমি এসেছি দেখে কেউ বললে, বুড়িকে বল আপনার কথাই বলে বাবু, আপনার দেখবার বলে ইচ্ছে, বুড়ি বোধহয় এবার বাঁচবে না। বুড়ি চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে, আমায় বলে, গোপাল, গোপাল, যদি যদি মরি, আমার আমার কাফনের কাপড়টা তুই তুই কিনে দিস বাবা, তুই কিনে দিস। পাশের লোককে জিজ্ঞেস করলাম, সে কি? হ্যাঁ, জানেন না বাবু, মাটি দেওয়ার সময় নূতন কাপড় কিনে পরায় দিতে হয়। ও, বুঝেছি। আমাকে পেয়ে বুড়ি বড় খুশি হয়েছে, কত কি বলতে লাগলো। ওর নাচ জামাই লোক কেমন খারাপ, ওর এমন অসুখ হয়েছে যে চক্ষু দিয়েও দেখে যায় না, ঘর তাও 10 বছর খড় পড়েনি চালে, ইত্যাদি ইত্যাদি। এইভাবে বছর 2 কাটল। 2 বছরের মধ্যে যখন গিয়েছি গ্রামে, বুড়ি এসে বসে, কিছু না কিছু আনবেই। অসুখটা থেকে উঠে বড় দুর্বল হয়ে পড়েছিল সে দুর্বলতা আর সারল না। আমি বলতাম, কেন আসো রোজ রোজ অত দূর থেকে? এই ফাঁকা নোনাটা ভাবি আমার আমার গোপালের দিয়ে আসি। তা হোক, তুমি কষ্ট করে এসো না এরকম, বুঝলে? তুই তো আমাকে দেখিতে যাবি নি কোনোদিন। সময় পেলেই যাবো, কিন্তু এখন বাড়ি যাও, বুঝলে? এখন বাড়ি যাও। না গোপাল, তুই বিয়ে করলি না কেন বা? মেয়ে পাওয়া যায় না তাই, তাছাড়া আমার তো বয়স হয়ে গিয়েছে। কিচ্ছু বয়স হয়নি রে, কাঁচা ছেলে তোরা। বেশ, ওই ওই খুঁজেদের বাড়ি একটা বড় মেয়ে আছে, তোমার সঙ্গে মিল হবে বলে দেখবো নি ওদের। আমার ঘর খালি করবার লোকের যখন দরকার হবে, তোমাকে তখন ডেকে পাঠাবো। এখন যাও। বছরখানেক আর গ্রামে যাইনি, বোধহয় বছর 1.5 হতে পারে। একবার শেষ শরতে পুজোর ছুটির পর কাশি থেকে বেরিয়ে ফিরে কলকাতায় এসে দেখি তখনও দিন 2 হাতে আছে। তাই গ্রামেই গেলাম এই 2 দিনের ছুটি কাটাতে। গ্রামে ঢুকতেই প্রথম দেখা পরশু সর্দারের বউ দিগম্বরীর সাথে। দিগম্বরী অবাক হয়ে বললে, ও মা, আজ তুমি এলে দা ঠাকুর, সে বুড়ি যে কাল রাতে মারা গিয়েছে গো, তোমার নাম করলে বড্ড,
ও সেই পাঠানো মেয়ে আজ সকালে বলছিল। আমি এসেছি শুনেই বুড়ির নাচ জামাই দেখা করতে এলো। বাবু এইছেন, সাহায্য করুন, কাপড়ের কাপড়টা কিনতে হবে, যা দাম কাপড় পরে। আমার মনে পড়ল বুড়ি বলেছিল আমি মরে গেলে তুই কাফনের কাপড়টা কিনে দিস বাবা, কিনে দিস। ওর স্নেহাতুর আত্মা বহু দূর বারাণসী থেকে কি আমাকে এভাবে আহ্বান করে এনেছে? আমার মন হয়তো ওর ডাক আর তাচ্ছিল্য করতে পারিনি। কাপড় কিনবার টাকা দিলাম। নাচ জামাই বলে গেল, মাটি দেওয়ার সময় একবার যাবেন বাবু, এখন বেলা এই 12টা নাগাদ আন্দাজ করে যাবেন। প্রাচীন তিত্তিরাজ গাছের তলায় বৃদ্ধাকে কবর দেওয়া হচ্ছে। আমি গিয়ে বসলাম। আব্দুল, শকুর মিয়া, নফর, আমাদের সঙ্গে পড়তো আবেদ আলী, তার ছেলে গনি, এরা সকলেই কাছে চায় বসে। প্রবীণ শুকুর মিয়া আমাকে দেখেই বললেন, এই যে বাবা ঠাকুর, এসো এসো, তামুক খাবা। বুড়ির মাটি দেওয়ার দিন তুমি কনের থেকে এলে গো। তুমি জানতে না, তোমার সে বড্ড ভালোবাসতো বুড়ি। তোমার কাছে কাফনের কাপড় নিয়ে তবে ওর মহাপ্রাণীটা ঠান্ডা হলো। খাও খাও, তামুক খাও, তামুক খাও। একটি গরুর গাড়ির পুরনো কাঠামের উপর বৃদ্ধাকে কাঁথামুড়ি দিয়ে শুইয়ে রেখেছে। দুজন জোয়ান ছেলে কবর খুঁড়ছে। কবর দেওয়ার পর সকলে এক কোদাল মাটি দিলে কবরের উপর। শুকুর মিয়া বললে, দাও বাবা ঠাকুর দাও, তুমিও দাও। তুমি দিলে মহাপ্রাণী ঠান্ডা হবে। দিলাম এক কোদাল মাটি। সঙ্গে সঙ্গে মনে হলো ও বেঁচে থাকলে বলে উঠতো, আমার গোপাল,